হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আমাদের টপিক হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে যে কনসেপ্টগুলো আমরা পড়বো সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, জেড স্কোর, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, অ্যান্ড binomial distribution and normal distribution relationship, empirical rule, and detecting outliers using z-score or empirical rule. এরপর একটা এক্সট্রা টপিক আছে, সেটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন রিলেশনশিপ। এটা এক্সট্রা টপিক হচ্ছে, এটা ইউজুয়ালি এক্সামে আসে না, ওই জন্য এক্সট্রা। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এই কোর্সের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। মানে নেক্সট যে টপিকগুলো আসবে সেগুলোর সাথে এটার অনেক একটা রিলেশন আছে আর কি। আর তারপরে হাইপোথিসিস টেস্টিং বা এই রিলেটেড যেসব কাজকর্ম আছে, ক্লিনিক্যাল ট্রায়াল, সো এই কনসেপ্টগুলোর ব্যাকগ্রাউন্ড মেনলি এই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে। সো এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি কি, যে when the skewness of a dataset is zero, we say that the data is normally distributed or symmetrically distributed. Skewness কিভাবে ক্যালকুলেট করে আমরা দেখছিলাম আর কি। সো যদি স্কিউনেস জিরো হয় বা জিরোর কাছাকাছি হয়, তখন আমরা সেটাকে বলি নর্মালি ডিস্ট্রিবিউটেড বা অ্যাপ্রক্সিমেটলি ডিস্ট্রিবিউটেড। নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও বলি। এটা মেনলি গাউস আবিষ্কার করেছিল এই জন্য। অ্যাকচুয়ালি আবিষ্কারটা গাউস করে না, একদম শুরুতে হচ্ছে গ্যালিলিও সর্বপ্রথমে এটা নোটিস করছিল। তার অ্যাস্ট্রোনমিক্যাল কিছু ইরর্স ছিল, সেগুলো যখন ডিস্ট্রিবিউট করছে তখন থেকে সেটা সিমেট্রিক্যাল হয়েছিল। পরে ল্যাপ্লাস, গাউস এরকম আরও কয়েকজন বিজ্ঞানী মিলে এই নর্মাল ডিস্ট্রিবিউশন কনসেপ্টটার ভিত্তি স্থাপন করেছে আর কি। এরপর হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এটাকে আমরা কি লিখেছি কি, এক্স, এটা টিল্ড সাইন, অ্যান্ড এরপর এটা হচ্ছে এর মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন মিউ অ্যান্ড সিগমা। মানে এক্স টেন্ডস টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ দ্য প্যারামিটার্স মিউ অ্যান্ড সিগমা। এরপর হচ্ছে কি যে কি, সো ধরেন যে কি একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, সেটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। সেটার ভ্যারিয়েবলটার মিন হচ্ছে 2.5 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.25। সো উই সে x tends to be normally distributed with mean 2.5 and standard deviation 1.25. এখানে n জিনিসটা কি, n জিনিসটা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল বা যে কোনো একটা ইউনিভ্যারিয়েন্ট ডেটা সেট। ইউনিভ্যারিয়েন্ট ডেটা সেট কি, যে ডেটা সেটে শুধুমাত্র একটা ভেরিয়েবল আছে। সো এই কনটেক্সটে ভেরিয়েবল অ্যান্ড ডেটা সেট সেম মিনিংই বুঝাইতেছে আর কি। সো এক্স যেমন অনেক কিছু হইতে পারে, যেমন ধরেন যে মানুষের উচ্চতা হইতে পারে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আর কি। আমরা আগে দেখছিলাম না, অনেকগুলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হইতে পারে। মানুষের উচ্চতা হইতে পারে, রিয়াকশন টাইম হইতে পারে, এরকম আরও অনেক কিছু। ওইগুলার যেগুলো একটা হচ্ছে এক্স, মানে জাস্ট একটা র্যান্ডম কন্টিনিউয়াস ভেরিয়েবল যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। আর সেই ভেরিয়েবল বা ডেটা সেটটার মিন হচ্ছে 2.5 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.5। তখন আমরা দুইটা ইউনিভ্যারিয়েন্ট ডেটা সেট দেখি। একটা হচ্ছে কি যে কি, let x is defined by systolic blood pressure in mmHg of 300 hypertension patients with a mean of 150 and standard deviation of 15. Then x tends to be normally distributed with parameters mu 120 and sigma হচ্ছে 50। এর হচ্ছে মিন, এর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে হচ্ছে ডেটা সেট 1 থেকে আমরা কি বুঝলাম, যে আমাদের কাছে একটা ডেটা সেট আছে। ওই ডেটা সেট হচ্ছে 300 জন উচ্চ রক্তচাপ রোগীর সিস্টোলিক ব্লাড প্রেশার mmHg এককে কালেক্ট করা আছে। তো সেই উচ্চ রক্তচাপগুলোর হইতেছে এভারেজ কত, এভারেজ হচ্ছে 150। যেহেতু তাদের উচ্চ রক্তচাপ আছে, যে বোঝাই যাইতেছে এভারেজ হচ্ছে 150-এর কাছে চলে গেছে। সাধারণ মানুষেরা তো থাকে না। আর স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 15, মানে একটা পেশেন্টের সাথে আর একটা পেশেন্টের ওই ডিফারেন্সটা অনেকটা এভারেজ 15-এর মতো, ওইটা বুঝাইছি স্ট্যান্ডার্ড ডিভিশন অফ 15। এটাই হচ্ছে গেল আমাদের ডেটা সেট 1। তারপরে আর একটা ডেটা সেট আমরা চিন্তা করি যে কিছু রয়েছে, যে let x is defined by systolic blood pressure in kilopascal of 300 hypertension patients with a mean of 20 and standard deviation of 2. Then x tends to be normally distributed with mean 20 and standard deviation 2. এ হচ্ছে গেল আমাদের দুইটা ডেটা সেটের বর্ণনা এখানে বলা আছে। বর্ণনাগুলো আমাদের সামনে লাগবে। আর এখান থেকে আপনি এটাও আশা করে বুঝতে পারছেন যে কি নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি বলতে আমরা কি বুঝাই। সো এখন এই ডেটা সেট 1টা যেমন আমি ক্রিয়েট করে রাখছি সিনথেটিক্যালি, দুইটাই মেনলি ক্রিয়েট করা আছে। এবার এখান থেকে আমি আপনার একদম ক্লিয়ারলি বুঝাই নর্মাল ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। অর্থাৎ আমাদের একটা ডেটা সেট আছে, সেটার মিন কত 120, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 15, আর সেটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাই তো। সো এটাকে আমরা যেটা প্রোগ্রাম করে খুব ইজিলি করতে পারি। এই যে 300 জন পেশেন্ট, ওদের ব্লাড প্রেশার বা ওদের মানে ভ্যালুগুলো হচ্ছে 150 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15। সেটা আমরা রান দিলাম। সো এরপর যদি আমরা এটার উপরে, তাহলে দেখেন এই যে একটা দেখতেছেন, এইটাটা যদি আপনি একটা পেন্সিল দিয়ে যদি
এটা যদি উপরে ওঠান পর আবার এই যে উপরে নামান, এটা একদম বেল শেপড হয়ে যাবে না, মানে দুই সাইডেই কিন্তু সেম থাকতেছে আর কি। এইটুকু আপনাদেরকে আগেও দেখাইছি, সো আপনারা বুঝবেন। সো এই টাইপের ডেটা যেগুলো সেই ডেটাগুলোকে আমরা বলে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মালি ডিস্ট্রিবিউটেড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এখানে আমাদের সেই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি ব্লাড প্রেশার। এবার কথা হচ্ছে কি কোশ্চেন্স দ্যাট উই উইল ট্রাই টু অ্যান্সার। এর মানে কি? এর মানে হচ্ছে এই কোশ্চেনগুলো মেনলি এক্সামে আসবে। সো আমি ওই কোশ্চেনগুলো কীভাবে আলাদা করে দিই। সিআরবিতে আমরা যা যা দেখছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই এক জিনিসই হবে, বিকজ নর্মাল ডিস্ট্রিবিউশনও তো বলতে গেলে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের একটা পার্ট। আমাদের এক্সপোনেনশিয়াল যেরকম নর্মাল ডিস্ট্রিবিউশন সেরকম। সো এখান থেকে আমরা কী কী বের করতে পারি যে কি এক্স টেকিং এ ভ্যালু লেস দেন 1, অর্থাৎ আপনি একজন পেশেন্ট সিলেক্ট করলেন, ওই 300 জনের থেকে এখন ওনার রক্তচাপ হইতেছে মনে করেন 145-এর থেকে কম হবে, সেটার সম্ভাবনা কত। তারপর হচ্ছে কি এক্স টেক্স এ ভ্যালু গ্রেটার দেন এ ধরেন এ হইতেছে 155, মানে আপনি একটা পেশেন্টকে সিলেক্ট করলেন ওই 300 জনের মধ্যে থেকে, তাহলে তার মনে করেন যে কি রক্তচাপ হইতেছে 145-এর বেশি হবে, সেটার চান্স কত। এখানে আমরা এ ধরলাম কত 145। আর পি অফ এক্স ইজ ইকুয়াল টু অলসো পি অফ এক্স ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 0, এটা অলওয়েজ এটাই, যেহেতু এটা হইতেছে একটা আপনার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। লাস্ট লেকচার হইতেছে দেখাইছিলাম যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে অলওয়েজ 0ই থাকে। তারপর আমরা কী বের করতে পারবো সেটা হইতেছে এক্স টেকিং এ ভ্যালু বিটুইন এ অ্যান্ড বি। মানে মনে করেন আপনি একজন পেশেন্ট র্যান্ডমলি সিলেক্ট করলেন, এখন ওর উচ্চ রক্তচাপ বা ওর রক্তচাপ হইতেছে 120 থেকে 130-এর মধ্যে হবে, সেটার চান্স কত। বা মনে করেন 145 থেকে 155-এর মধ্যে হবে, সেটার চান্স কত। সেটা হইতেছে আমরা যেভাবে বের করি। এরপর আর একটা কাজ হচ্ছে কি কাট অফ পয়েন্টসটা আমরা পরে আলোচনা করব। এটা এই পয়েন্টটা কিন্তু বলতে গেলে অন্যান্য ডিস্ট্রিবিউশনে ছিল না, নর্মাল ডিস্ট্রিবিউশনে কাট অফ পয়েন্টসের ব্যাপারটা চলে আসে। তো কোশ্চেন এ থেকে ডি আমরা কীভাবে অ্যান্সার করতে পারি। এখন সব কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বা সব ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের তো একটা সিডিএফ বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থাকে। আমরা যেরকম দেখছিলাম লাস্ট ক্লাসে, যে আমরা যদি একটা সিডিএফে যদি এক্স এর একটা ভ্যালু দিয়ে দেই, তাহলে আমরা কি পাই এক্স টেক্স এর ভ্যালু লেস দেন এক্স। সো এটাই তো পাই না। সো এখন মনে করেন যে কি নর্মাল ডিস্ট্রিবিউশনের যদি কোনো একটা সিডিএফ থাকে, ওই সিডিএফে যদি আমরা এই ভ্যালুটা বসাই দিই, ধরেন এই হইতেছে 125 বসাই দিই, তাহলে আমরা কি পাবো যে একটা পেশেন্টের রক্তচাপ হচ্ছে 125-এর কম, সেটার সম্ভাবনা, তাই তো। কিন্তু বিষয়টা হইতেছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ অ্যান্ড সিডিএফ এই দুইটাই খুবই কমপ্লেক্স একটা ইকুয়েশন। ফাংশনটা দেখেন একবার, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এখানে কি এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্টু √2π ইন্টু e⁻½ ইন্টু এক্স মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোল স্কোয়ার। এটার সাথে আপনি ইন্টিগ্রেশন করে সিডিএফ বানান, তাহলে এবার এই যে এটা আসবে। এখন এই সিডিএফ এর মধ্যে করে আপনি কি বের করতে চান, আপনি বের করতে চান যে একজন পেশেন্টের উচ্চ রক্তচাপ 135-এর কম, সেটার চান্স কত। তাহলে এখন আপনি করবেন কি এই এক্স এর জায়গায় 135 বসাবেন, বসায় এটা ইন্টিগ্রেট করবেন, হাবি যাবি হ্যান অনেক ঝামেলা। সো এখানে পিডিএফ অ্যান্ড সিডিএফ দিয়ে আমরা এই কাজটা করতে যাবো না, অ্যান্ড ইভেন এক্সামেও দিবেও না। এগুলো দেখানোর জন্য, যে আপনারা বোঝানোর জন্য যে বিষয়টা কতটা কমপ্লেক্স হয়ে যায়, এগুলো মুখস্থও করা লাগবে না, জাস্ট দেখানোর জন্য। সো তাহলে আমাদের কাছে এখন কি যে অন্য একটা অ্যাপ্রোচ আছে। সেই অ্যাপ্রোচটা কি? সেই অ্যাপ্রোচটা হচ্ছে জেড স্কোর দিয়ে এই কাজগুলো করা যায়। সো লেটস গেট ইন্ট্রোডিউসড উইথ জেড স্কোরটা কি? Definition হচ্ছে the z-score, also known as the standard score, is a measure that describes how many standard deviations a data point is from the mean of the dataset. So formula হচ্ছে z is equal to x minus b by standard deviation. So z-score actually কি এটা জাস্ট একটা মেজার, যে একটা ডেটা পয়েন্ট হইতেছে মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে, সেটা হচ্ছে z-score মেজার করে। সামনে বিষয়গুলো আর ভালো করে বুঝবেন। সেটা হইতেছে যে এই এক্সাম্পলটা দেখেন, এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যে কনসিডার দ্য 2 ব্লাড প্রেশার ডেটা সেট, অ্যাজিউম ইউ র্যান্ডমলি সিলেক্ট এ পেশেন্ট ফ্রম ডেটা সেট 1 অ্যান্ড অ্যানাদার পেশেন্ট ফ্রম ডেটা সেট 2। এখন আপনি র্যান্ডমলি সিলেক্ট করার পরে দেখলেন যে কি পেশেন্ট 1 মানে ডেটা সেট থেকে 1 থেকে আপনি যাকে পিক করছেন ওর ব্লাড প্রেশার হচ্ছে 135 mmHg, আর ডেটা সেট 2 থেকে আপনি যাকে পিক করছেন ওর ব্লাড প্রেশার কত 19.85 কিলো প্যাসকেল। এখন যদি আপনাকে কোশ্চেন করে হু ইজ অ্যাট এ বিগার রিস্ক অফ হাইপার টেনশন বা হু হ্যাজ এ গ্রেটার ব্লাড প্রেশার, এখন এই গেছে আপনি কি করবেন? এইটার ইউনিট দেখেন, এটার ইউনিট দেখেন, ইউনিট সেম না।
আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে দুইটারই সেম ইউনিটে করে নেওয়া। বাট আপনি কি ফর্মুলাটা জানেন কি? লেটস সে আপনি জানেন না। সো এইসব কেসে কী হতে পারে, জেড স্কোর খুব ভালো একটা কাজে দিতে পারে। আপনি করবেন কি, আপনি এইটার জেড স্কোর বের করবেন, এইটার জেড স্কোর বের করবেন। বের করলে হবে কি, যে কি যার জেড স্কোর বেশি মানে তার হইতেছে ব্লাড প্রেশারটাও বেশি হবে ওইরকম। কেন? কারণ জেড স্কোর মেনলি কী করে দেখেন, একটা ডেটা পয়েন্ট, সেই ডেটা পয়েন্টকে মানে একটা ডেটা পয়েন্টকে হইতেছে সে ওই ডেটা সেটের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেসপেক্ট হইতেছে একটা ভ্যালু দেয়। সো আপনার ইউনিট যাই থাকুক না কেন, ওই নির্দিষ্ট ডেটা সেটের রেসপেক্টে তার অবস্থানটা কোথায় আছে সেটা হইতেছে জেড স্কোর বলে দিতে পারে। এই হইতেছে জেড স্কোরের পাওয়ার। সো এটা কোশ্চেন মাঝে মধ্যে আসতে পারে, ইউনিট আলাদা আলাদা করে দেওয়া থাকবে, বাট আপনাকে বের করা লাগবে যে কি কার মানে কার ভ্যালু গ্রেটার বা কার লোয়ার বা ইকুয়াল, হ্যান ত্যান কনটেক্সট অনুযায়ী যা দেয় সেটাই। সো এই যে পেশেন্ট ওয়ানের জেড স্কোর কত আসবে, 135 না? এই 135 হচ্ছে এইখানকার এক্স বা অবজারভেশন মাইনাস মিন করবো আমরা। সো এইখানে হইতেছে 135, অবজারভেশন 135, আর আমাদের ডেটা সেট ওয়ানের মিন দেওয়া ছিল হচ্ছে 150, আর ওই ডেটা সেট ওয়ানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল হচ্ছে গিয়ে 15। তাহলে এই যে 135 মাইনাস 150/15 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, আসছে কত, -1, আসছে -1। এরপর হচ্ছে পেশেন্ট 2 এর ব্লাড প্রেশার। সো পেশেন্ট 2 এর হইতেছে ব্লাড প্রেশার মানে অবজারভেশন আমরা কি পাইলাম, মানে র্যান্ডমলি যে পিক করছি উনার কত আসছে, উনার আসছে হচ্ছে 19.85। তো আমাদের যে ডেটা সেট 2 ছিল সেই ডেটা সেট 2 এর মিন ছিল হচ্ছে 20 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল হচ্ছে কি 2। সো এই যে আমরা এই অবজারভেশনকে প্রথমে মিন বা 20 দিয়ে মাইনাস করলাম, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলাম, এবার এটা অ্যান্সার চলে আসলো। এবার দেখেন তো যে কারটা লার্জার, -1 থেকে কি -0.075 বড় নাকি? সো এইটা হইতেছে এটার থেকে বড়। এই যে দি জেড স্কোর অফ পেশেন্ট 2 ইজ লার্জার দেন দি জেড স্কোর অফ পেশেন্ট 1। সো পেশেন্ট 2's blood pressure is also higher than patient 1. Therefore patient 2 is at a bigger risk of hypertension. অর্থাৎ বোঝা গেছে যে কি ওর হইতেছে বেশি, যে ওর ব্লাড প্রেশারটা হইতেছে 1 এর থেকে বেশি আর কি। সো বিষয়টা দেখেন, এই যে পেশেন্ট 1 এর হইতেছে এই যে এইখানে মিন হচ্ছে এখানে জেড স্কোর, তো সো জেড স্কোরের সময় সবসময় মিন 0 ধরা হয়। এখানে কেন 0 লেখছে ওইটা আমরা দেখতেছি। সো এই জেড স্কোর বা একদম স্কেল যদি করা হয় তাহলে সেই সাপেক্ষে, সেই নাম্বার লাইনের সাপেক্ষে পেশেন্ট 2 এর হইতেছে ব্লাড প্রেশারটা এইখানে, পেশেন্ট 1 এর ব্লাড প্রেশারটা এইখানে। অর্থাৎ পেশেন্ট 1 এর ব্লাড প্রেশারটা অনেক কম, পেশেন্ট 2 এর ব্লাড প্রেশারটা একটু বেশি, ওই জন্যে পেশেন্ট 2 এর রিস্কটা বেশি আর কি, সেটাই বোঝানো হয়েছে। এবার হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখি, যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কি, যে স্পেশাল টাইপ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ওয়ার মিন ইজ 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 1। এই যে এখানে মিন কত, মিন কিন্তু 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, তারপর -1 থেকে -2, -2 থেকে -3, এইগুলো সব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইন্টারভেলটা আর কি। আর মিন হচ্ছে 0, অর্থাৎ এখানে যে কার্ভটা দেখাইছে সেটা হইতেছে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। সো এই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা কীভাবে পাবো? মনে করেন একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল আছে যেটার মিন হইতেছে 20 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2.5। তো এই যে তো এটার ডেটা সেট হইতেছে কিছু ভ্যালুস থাকবে। সো ভ্যালুগুলো এই যে x1 x2 ... এখন এই x1 x2 x3 x4 সবগুলোতে একটা স্পেসিফিক জেড স্কোর বের করা সম্ভব, রাইট? যেমন x1 -20 ডিভাইডেড বাই 2.5, এটা যদি আমরা করি তাহলে আমরা x1 এর জেড স্কোরটা পাবো। এরপরে এই x2 এর জন্য আমরা আর একটা x2 এর জেড স্কোর পাবো, x2 -20 ডিভাইডেড বাই 2.5। তখন এই যে আমরা x2 এর জন্য আর একটা জেড স্কোর পাবো, যেটাকে আমরা z2 বলতেছি। একইভাবে x3 x4 আমরা সবগুলোর জন্যই পাবো। আর এটা হচ্ছে ফর্মুলা বের করার। তাহলে এখন আমরা একটা নতুন ডেটা সেট পাইলাম না? এই নতুন ডেটা সেটটাকেই আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ দেখেন এইখানে প্রত্যেকটারই এইটা এমন একটা ডেটা সেট, যেই ডেটা সেট হইতেছে প্রত্যেকটা অরিজিনাল ভ্যালুর জেড স্কোরটা দেওয়া আছে। এই জন্য হইতেছে জেড স্কোর ইউনিটলেস হিসেবে কাজ করে আর কি। যেমন আমাদের আগের এক্সাম্পলেও আমরা যখন জেড স্কোর বের করে ফেলছিলাম তখন আর কোনো ইউনিট ছিল না,
তখন হইতেছে আপনার ডেটা সেট 1 এর মিন হয়ে গেছে কত 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হয়েছে 1 হয়ে গেছে। ডেটা সেট 2 তেও মিন হয়ে গেছে কত 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেছে 1। এখন তাহলে যেহেতু দুইটা ডেটা সেটেরই মিন 0, তাহলে এখন আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কি পেশেন্ট 1 এর ডিস্টেন্স কত মিন থেকে বাম দিকে হইতেছে 1 আর কি, মানে মিন থেকে -1 হইতেছে ডিস্টেন্স। আর পেশেন্ট 2 এর ডিস্টেন্স কত 0 থেকে -0.75। এর মানে পেশেন্ট 1 এর ডিস্টেন্স হচ্ছে 0 থেকে -1, পেশেন্ট 2 এর ডিস্টেন্স হচ্ছে 0 থেকে -0.75। তাহলে এটা বেশি কাছে না, এটা তো মিনের বেশি কাছে সবচেয়ে বড়। আর তারপরে হইতেছে এটা এটার থেকে বড়, সো ওই জন্য আমরা কনক্লুশন আসতে পারছিলাম, ইভেন যদিও এদের ইউনিট কিন্তু সেম ছিল না। সো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কাজটা এমনি করে যে দুইটা বা তিনটা ডেটা যদি ইউনিটলেস, মানে ইউনিটের ব্যাপার যদি থাকে, তাহলে হইতেছে ওকে ইউনিটলেস করে দেয়। ইউনিটলেস করলে এই কম্প্যারিজনগুলো করা সহজ হয়। সো এটা হচ্ছে গেল যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এই প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজেশনও বলে। যেমন এই যে আপনাকে হইতেছে একটা ডেটা সেট বা একটা ভ্যারিয়েবল দিছে যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেটার মিন হচ্ছে 12.84 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.92। এই যে ডেটা সেটটা দিছে, আর আপনাকে কি বলছে, স্ট্যান্ডার্ডাইজ এক্স, ফাইন্ড মিউ অ্যান্ড সিগমা অফ স্ট্যান্ডার্ডাইজ টেক্সট, কনসিডার এক্স অ্যাজ পপুলেশন ডেটা। সো আপনাকে একটা ডেটা দিছে, এই ডেটাকে প্রথমে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, পরে স্ট্যান্ডার্ড ডেটাটার হচ্ছে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে ফর্মুলা দুইটা, একটা স্যাম্পলের জন্য আর একটা পপুলেশনের জন্য। সো যেহেতু এখানে বলছে কনসিডার এক্স এজ দ্য পপুলেশন ডাটা, সো আমরা পপুলেশনের ফর্মুলাটা ইউজ করবো। তো কীভাবে করবো স্ট্যান্ডার্ডাইজেশন, কীভাবে করবো? সো আমাদের প্রথম পয়েন্ট কি 10.25 না? সো আমরা এই 10.25 এর জেড স্কোর বের করবো। কীভাবে বের করবো? এইটা থেকে মিন বিয়োগ করবো, এই যে 10.25 মাইনাস 12.84 মিন, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ভাগ করবো, একটা জেড স্কোর পাইলাম। এরপরে কি আছে, এই যে 14.05, এইটার জেড স্কোর বের করবো, অর্থাৎ 14.05 মাইনাস 12.84 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.92। এভাবে করতে করতে সবগুলো বের করবো একই সিস্টেমে। বের করার পরে কি যে আমরা ওই এই জেড স্কোরগুলো নিয়ে একটা নিউ ভ্যারিয়েবল বা একটা নিউ ডেটা সেট ক্রিয়েট করবো। ওইটাই হচ্ছে এই অরিজিনাল এক্সের স্ট্যান্ডার্ডাইজ ফর্ম। সো স্ট্যান্ডার্ডাইজ ফর্ম মিক্স এই যে এই জেড স্কোরগুলাই। এখন যদি আপনার এটা মিন যদি ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন জিরোর খুব কাছে চলে আসছে। আমরা যদি এইগুলার ফুল ভ্যালুগুলো নিতাম, তাহলে একদম জিরোই চলে আসতো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, একদম এই যে 0.991 এর কাছে চলে আসছে। সো এটা একটা কোশ্চেন যেটা আসতে পারে, বাট এই ধরনের কোশ্চেন ইউজুয়ালি আসে না। তো এখন কিছু ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে আমরা যদি মনে করেন আমাদের কাছে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ভ্যারিয়েবল দেওয়া আছে, মনে করেন যে এইটাই যে ব্লাড প্রেশারের নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা দেওয়া আছে। এখন আমরা বের করতে চাই যে কি এক্স টেকিং এ ভ্যালু লেস দেন এ, বা সেটা হইতেছে যে কি একটা পেশেন্টের ব্লাড প্রেশার 135-এর কম হবে, সেটার প্রবাবিলিটি কত। তো এখন তো আপনি দেখছেন যে কি 135-এর ভ্যালু তো আমরা সিবিএফে বসাইতে পারতেছি না, কজ অনেক কমপ্লেক্স একটা ইকুয়েশন হয়ে যায়। তখন কি করব, এইখানে হইতেছে জেড স্কোর কাজ করতে পারে, অর্থাৎ এক্স টেকিং এ ভ্যালু লেস দেন এ আর জেড টেকিং এ ভ্যালু লেস দেন জেড স্কোর অফ এ, সেম জিনিস। আর একটা কি যে এখানে যে লেস দেন ইকুয়েশন আছে না, এটা পাত্তা দিয়ে ইগনোর করেন। লেস দেন থাকা অর্থ যা, লেস দেন ইকুয়াল টু থাকা ওই একই, কজ এটা কি কন্টিনিউয়াস নিয়ে ডিল করতেছি আমরা। সো এখানে কনফিউশন হয়ে গেলাম। সো আমি আবার রিপিট করি যে মনে করেন আপনাকে বের করতে হবে যে একটা ডেটা আছে এক্স, সেটা হইতেছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন আপনি হইতেছে ওইখান থেকে র্যান্ডমলি একটা ভ্যালু নিলেন, ভ্যালুটা যদি নেন তাহলে সেটা হচ্ছে এর কম হবে বা এ থেকে ছোট হবে। সেটার চান্স কি? সেটার চান্স হচ্ছে গিয়ে আপনি যদি এই এক্সটাকেই যদি একদম পুরোটাই স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেন, তাহলে এর হইতেছে একটা স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু থাকবে না। তখন ব্যাপারটা কি হইতেছে যে কি আপনি যদি জাস্ট এইটা ক্যালকুলেট করেন যে কি প্রবাবিলিটি অফ জেড টেকিং এ ভ্যালু স্মলার দেন জেড অফ এ, সো এটা আর এটা একই হয়ে যাইতেছে। ইন শর্ট, আপনার কাছে হইতেছে একটা ভ্যারিয়েবল আছে নর্মালি ডিস্ট্রিবিউটেড এক্স, ওইটার প্রথমে আপনি করবেন কি, ওইটার হইতেছে আপনি একদম জেড করে কনভার্ট করবেন, যে আপনি স্ট্যান্ডার্ডাইজ করে ফেলবেন। তখন ওই ডেটা সেটটার নাম হয়ে যাইতেছে কি জেড। তাহলে এই যে এ ছিল, যেমন 135 আমরা ধরছিলাম, এখন এইখানে কিন্তু আর 135 না, 135 কনভার্ট হয়ে কিছু একটা হয়ে গেছে, মনে করেন 1.24 হয়ে গেছে। তখন আমরা কি বের করবো যে কি সেই জেড ডেটা সেটটা, মানে আমরা যদি র্যান্ডমলি একটা ভ্যালু সেই জেড ডেটা সেট থেকে নেই,
তাহলে সেইটার ভ্যালু 1.25 থেকে কম হবে, সেটার চান্স কত সেটা হচ্ছে আমরা বের করব। স্ট্যান্ডার্ডাইজ করা হয় বিকজ ফর্মুলাটা তখন ভালোভাবে ইউজ করা যায়, ইউনিটলেস প্রপার্টি আছে, তো এই জন্য হইতেছে আমরা এই কাজটা করে থাকি। তো একটা নর্মাল প্রবাবিলিটি টেবিল আছে, যে টেবিলগুলো দেখে খুব সহজে এগুলো ক্যালকুলেট করে ফেলা যায়, বাট আমরা যদি স্ট্যান্ডার্ডাইজ না করি আমরা এগুলো কখনোই কম্পিউট করতে পারবো না। সো এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট শুরু হয়। কনসেপ্ট মানে কি এক্সামে আসার মতো আসলে এগুলো থেকে আসে। সো প্রথমে বলছে যে কি এক্স একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ভ্যারিয়েবল বা ডেটা সেট, যেটার মিন হচ্ছে 5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি 2.31। তো আমাদের বের করতে বলছে কি এক্স টেক্স এ ভ্যালু লেস দেন 4.25 অ্যান্ড গ্রেটার দেন। আগে এটা বের করতে হবে, এটা একটা ম্যাথ, এটার একটা ম্যাথ। সো কেমনে? সো কনসেপ্ট ওভারভিউ ফিগার, একটু কনসেপ্টটা আগে দেখি। সো আমাদের কি বলছে যে এক্স হইতেছে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ভ্যারিয়েবল যেটার মিন 5, সেই যে সেটা হইতেছে আমরা এখানে ড্র করছি, এটার মিন হচ্ছে 5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইতেছে 2.31, যাই হোক ওটা আমাদের আপাতত লাগতেছে না। সো আমাদের কি বের করতে বলছে? বের করতে বলছে যে কি 4.25 এর থেকে কম। মনে করেন আপনি যদি র্যান্ডমলি একটা এখান থেকে একটা সংখ্যা দেন বা আপনি চোখ বন্ধ করে হইতেছে হাত দেন, আপনার হাতটা কই পড়বে? আমাদের হইতেছে বের করা লাগবে যে কি আপনি যদি আপনার এই হাতটা হইতেছে এই রেঞ্জের মধ্যে পড়বে। এটা কিসের জন্য? বলছে যে আপনি র্যান্ডমলি একটা নাম্বার দিবেন, সেটার প্রবাবিলিটি 4.25 থেকে হবে, সেটার চান্স কত? সো 4.25 কি এখানে না, আর এই বাম পাশে যা যা আছে সবই তো 4.25 থেকে ছোট ভ্যালুস, রাইট? এটা তো একটা হিস্টোগ্রাম, এগুলো তো সবই একটা ডেটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। যেমন -2 থেকে 0-এর মধ্যে কিছু ভ্যালু আছে, 0 থেকে 2 এর মধ্যে কিছু আছে, 0 থেকে 4 এর মধ্যে কিছু আছে, 10 থেকে 12-এর মধ্যে কিছু আছে, এরকম আর কি। আপনারা চাইছে কি যে 4.25 এর সমান বা এর থেকে ছোট, এটা চাইছে। সো আমি আগে দেখাই যে বিষয়টা কেমনে কাজ করে। এক্সাম্পল 3, 4, 5 এই যে মনে করেন আপনার কাছে একটা ডেটা সেট আছে, ওইখানে হইতেছে 1000টা ভ্যালু আছে। এখন এই 1000টা ভ্যালুর মধ্যে আপনারা বলছে যে প্রবাবিলিটি অফ ইউ আর টেকিং এ ভ্যালু লেস দ্যান 4.25। তাহলে তার মানে কি এই 1000টা সংখ্যার মানে এই 1000টা ভ্যালুর মধ্যে 4.25 এর ছোট যে কয়টা ভ্যালু আছে সেটার ফ্রিকোয়েন্সিটা যদি আপনি 1000তে ভাগ দেন, তাহলে তো আপনি প্রবাবিলিটি পেয়ে যাইতেছেন। বিষয়টা হচ্ছে এরকম। এখন আপনারা যদি জিজ্ঞেস করা হয় যে 6 থেকে ছোট কয়টা আছে সেটার প্রবাবিলিটি কত, কীভাবে বের করবেন? 6 থেকে ছোট কয়টা আছে? 1, 2, 3। আর এই ডেটা সেটের লেন্থ বা সাইজ কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 4-এর থেকে ছোট হবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 3/8। 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ 3/8, ওইটাই বুঝাইছে আর কি। সো আমরা যদি ম্যানুয়ালি যদি এইভাবে ক্যালকুলেট করি কত আসে? আচ্ছা, ক্যালকুলেট করে রাখছি, এটা হচ্ছে 0.381 আসে। ওকে, গুড। সো এই হচ্ছে ঘটনা যা। আর এই বিষয়টাকেই আর কি আপনি যদি এটা একটা কার্ভ চিন্তা করেন, এটা হইতেছে ডেটা পয়েন্টের একটা হিস্টোগ্রাম, রাইট? এই হিস্টোগ্রামটা মনে করেন আপনি একটা পেন্সিল এইভাবে দাগ করে দিলেন, তাহলে হইতেছে আপনি একটা লিটারেলি একটা কন্টিনিউয়াস একটা কার্ভ পাইতেছেন। এখন আপনাকে যদি বলা হয় যে 4.25 এর থেকে একটা সংখ্যা ছোট হবে, সেটার প্রবাবিলিটি কত? মেইনলি আপনি কি ক্যালকুলেট করতেছেন জানেন? এইটুক রিজিয়নের এরিয়া ক্যালকুলেট করতেছেন, আর কি। এই যে probability of x less than 4.25 is equal to area of the orange region। কেন? কারণ এই অরেঞ্জ রিজিয়নের প্রত্যেকটা ভ্যালুই 4.25 এর থেকে ছোট। আর x গ্রেটার দেন 4.25 কি? এই যে এখানে 4.25, তো এর ডানে যা যা আছে সবগুলোই 4.25 থেকে বড়। এই জন্য হইতেছে এরিয়া অফ দ্য ব্লু রিজিয়ন কি? প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 4.25। সেইটাকে হইতেছে আমাদের কনসেপ্টটা। এখন দেখবো যে কীভাবে এরিয়া ক্যালকুলেট করে। আর একটা জিনিস সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে 1। মানে এই পুরো এরিয়াটা, এই অরেঞ্জ আর ব্লু এরিয়া যদি আপনি সামেশন করেন, বা এই পুরো এরিয়াটার সামেশন হচ্ছে 1। কেন? কারণ এইগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, আর সবগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাম করলে আপনি 1ই পাবেন। এই যে সামেশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 1। তখন কথা হচ্ছে ক্যালকুলেট করবো কেমনে? সো এই যে গিভেন যা যা দেওয়া ছিল দিছে, উই নিড টু ফাইন্ড এটা। সো সবার প্রথমে আমরা এই যে এই ম্যাথটা করতেছি, রাইট? যে 4.25, সবার প্রথমে আমাদের এই 4.25 এর জেড স্কোরটা ক্যালকুলেট করতে হবে।
ক্যালকুলেট কেমনে করে আপনারা জানেন। 4.25 মানে এটা অবজারভেশন -5 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে 4.25 - 5 বাই 2.31। তো একটা জেড স্কোর আসছে, কত আসছে? -0.32। এবার বলছে ওপেন নর্মাল প্রবাবিলিটি টেবিল, এটা আপনাদের এক্সাম হলে দিয়ে দেবে, ওপেন করান। এবার ফাইন্ড দ্য প্রবাবিলিটি কোরেসপন্ডিং টু দ্য জেড স্কোর -0.32। সো জেড, এই যে কলামটা আছে না জেড, একটু বড় করি, এই যে জেড আছে না, এখানে আপনি কি খুঁজবেন? এখানে আপনি -0.32 খুঁজবেন। সো খুঁজি, চলেন। এই যে -0.3, মানে কি 0.3, হ্যাঁ -0.3, এই যে -0.3 আছে, -0.4 আছে, কিন্তু -0.32 নাই। আমাদের লাগবে কি 0.32 লাগবে আমাদের। সো এটা কেমনে পাবো? সো 0.3 এখানে আছে না, এখন আপনি দেখেন 0.3, এটারে আপনি 0 ধরেন না, পুরোটাই দেখেন, কিছু কিছু টেবিল আবার আলাদা হয়তো, যাই হোক এখানে 0.3 আছে। আপনি এবার এখানে খুঁজেন যে 0.02 কোথায়, 0.02 কোথায়, কারণ আপনি যদি এই 0.3 এর সাথে যদি আপনি 0.02 যোগ করেন তাহলে আপনি 0.32 পেয়ে যাবেন। আপাতত অ্যাবসলিউটলি চিন্তা করেন আর কি, শর্টকাট এইটাই যে আপনারা বলছে কি 0.32 -0.32 যাইছে না, সো এটাই হচ্ছে -0.3 এইখানে। এখন আপনি কলামে খুঁজেন 0.02 আছে, এইখানে আছে, কয় ঘর হলো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, সো 3 ঘর হইতেছে 0.02 আছে। এখন আপনি এখানে যান আবার -0.3, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে কি আছে? 0.37448, এটাই হইতেছে আমাদের অ্যান্সার, 0.37448, এটাই হইতেছে অ্যান্সার। এখানে আসছিল কি 0.38, সো আমাদের ম্যাথ ঠিকই আছে। স্মল ভ্যারিয়েশনের পরে এই ছোটো একটি ইরোর আসছে, যেটা ব্যাপার না। হইতেছে গেল এক্স লেস দেন 4.25। টেবিল যদি না বুঝেন প্যারা নেই, সামনে আর অনেক ম্যাথ আছে, বুঝে যাবেন। এরপরে কি ক্যালকুলেট করতে বলছে যে এক্স গ্রেটার দেন 4.25। সো সিমিলারলি আমরা করবো কি, আচ্ছা কিছু করা লাগবে না, তো জাস্ট মাইনাস করে দিলে হইতেছে, বিকজ আমরা এটা তো ক্যালকুলেট করছি, যেহেতু এটা কন্টিনিউয়াস কেস। সো গ্রেটার দেন লেস দেন সাইন ডাজন্ট ম্যাটার, জাস্ট 1 থেকে এটা মাইনাস করেন, মানে 1 - 0.3744 যেটা আছে সেটাই। আচ্ছা আমি অ্যান্সারটা লিখি না এখানে নাকি, ও আচ্ছা আমি ম্যাথটাই করিনি, আচ্ছা যাই হোক, এই ম্যাথটা হইতেছে আপনার জাস্ট 1 থেকে এটা মাইনাস করলে হয়ে যাইতেছে। আমি পরে এটা আবার আপডেট করে দিব। তো এক্সাম্পল 4 কি বলছে, একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ভ্যারিয়েবল দিছে, এক্স টেন্ডস টু নর্মালি ডিস্ট্রিবিউটেড, মিন 30, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12.35। তো বলছে কি এক্স হইতেছে 35.34 এর বেশি হবে, সেটার প্রবাবিলিটি কত? সো আমরা কিন্তু এই টেবিল থেকে প্রবাবিলিটি অফ এক্স টেক্স এ ভ্যালু গ্রেটার দেন কখনোই ক্যালকুলেট করতে পারেন না। আপনার আগেও দেখছেন গ্রেটার দেন হইতেছে ডিস্ট্রিবিউশনগুলো ক্যালকুলেট করা যায় না। সো আপনার আগে লেস দেন ক্যালকুলেট করতে হবে, এরপর 1 থেকে মাইনাস করে গ্রেটার দেন ক্যালকুলেট করতে হবে। সো এই যে ফর্মুলাটাকে যে কি এক্স গ্রেটার দেন 35.34 বা এক্স টেক্স এ ভ্যালু গ্রেটার দেন 35.34 ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এক্স টেক্স এ ভ্যালু লেস দেন 35.34। সো এটা বের করতে হবে। এটা যদি বের করতে চান তাহলে কী করতে হবে, এটার হইতেছে জেড স্কোরটা বের করতে হবে। সো এটার জেড স্কোর কত? জেড স্কোর অফ 35.34, এই যে এটা থেকে আগে মিন বিয়োগ করবেন, মানে 35.34 মাইনাস 30 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12.35, তো কত আসছে? 0.43 আসছে। এরপর আবার হচ্ছে ওপেন নর্মাল প্রবাবিলিটি টেবিল খুললাম, ওকে। এবার ফাইন্ড দ্য প্রবাবিলিটি কোরেসপন্ডিং টু দ্য জেড স্কোর 0.43। সো 0.43 খুঁজি আমরা, 0.4 আছে, আবার 0.43 নাই। 0.4 এর সাথে কত যোগ করলে 0.43 হবে? 0.03 যোগ করলে, রাইট। সো এটা কই আছে? 1, 2, 3, 4 নাম্বার ঘরে আছে। তাহলে আমরা এখান থেকে 4 নাম্বার ঘরে যাই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। অ্যান্সার কত? 0.66640। সেই যে 0.66640, এটি হচ্ছে অ্যান্সার। আমাদের এখন চাইছিল কি যে কি এক্স গ্রেটার দেন হবে, তাই তো? সো 1 থেকে আমরা এটা মাইনাস করে দিলাম, অ্যান্সারটা পেয়ে গেলাম, টাস। এরপর হইতেছে আর একটা, যে অ্যাজিউম, এই যে আর একটা হইতেছে ভ্যারিয়েবল দিচ্ছে, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, যেটা হইতেছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেটার মিন কত? 50.75, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 9.60। বের করতে বলছে কি এক্স টেক্স এ ভ্যালু বিটুইন 45 to 55.5। মানে আবার আর একটা কনসেপ্ট ওভারভিউ আছে, এই ফিগারগুলো অ্যানিমেস।
সো আমাদের কি চাইছে, সো ওই ডেটা সেটের এইগুলো হইতেছে ওই ডেটা সেটের হিস্টোগ্রাম, কিছু 20 থেকে 30-এর মধ্যে ভ্যালুগুলো আছে, 30 থেকে 40-এর মধ্যে এই ভ্যালুগুলো আছে, 40 থেকে 50-এর মধ্যে এই ভ্যালুগুলো আছে, 50 থেকে 60-এর মধ্যে এগুলো এইভাবে অনেকগুলো ভ্যালু আছে। তো আমাদের কি বলছে যে কি আপনি যদি র্যান্ডমলি যেহেতু এখানে একটা ঢিল দেন চোখ বন্ধ করে, বা আপনি যদি র্যান্ডমলি একটা সংখ্যা এখান থেকে পিক করেন, তাহলে সেটা এই 45 থেকে 55.5-এর মধ্যে হবে, সেটার সম্ভাবনা কত। তাহলে সিমিলারলি আমরা কি করব, এই যে 45 থেকে 5.5 এটার আমি দিচ্ছে এরিয়াটা আমি গ্রিন মার্ক করে দিছি। তাইলে একটা এক্স টেক্স এ ভ্যালু বিটুইন 45 to 55.5 হচ্ছে কি এরিয়া অফ দ্য গ্রিন রিজিয়ন। এই সবুজ রিজিয়নের এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি তাই আমরা প্রবাবিলিটিটা পেয়ে যাব। আর সেই রিজিয়ন এই এরিয়াটা ক্যালকুলেট করার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে প্রথম আপনি ওই যে এক্সপোনেনশিয়ালে যে দেখছিলেন না, এক্সপোনেনশিয়ালে যদি এরকম যদি একটা ইন্টারভ্যাল থাকতো কী করতাম আমরা, প্রথমে এক্স লেস দেন বড়টা মাইনাস এক্স লেস দেন ছোটোটার প্রবাবিলিটি ক্যালকুলেট করতাম। ওইভাবেই যে প্রবাবিলিটি অফ এক্স টেক্স এ ভ্যালু বিটুইন 45 to 55.5 ইজ ইকুয়াল টু probability of x takes a value less than 50.5 minus probability of x takes a value less than 45। আগে বড়টার প্রবাবিলিটি বের করবো, এরপর ছোটটা করে এরপর এতে বিয়োগ করতে হবে। সেই গেল হচ্ছে গিয়ে এটার কনসেপ্ট। সো এখন আমরা কি ফাইন্ড করবো, বের করতে বলছে এটা। তাহলে প্রথমে কি বের করবো, যে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 55.5, এরপরে ছোট সংখ্যাটা কি আছে 45, তখন আমরা বের করবো কি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 45। তখন হইতেছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা এই যে পেয়ে যাব এক্স টেক্স এ ভ্যালু বিটুইন 45 and 55.5। তাহলে প্রথমে এটাকে বের করি, শুধু এইটুকু বের করি। এটার জন্য এখন আমাদের কি 55.5-এর জেড স্কোরটা বের করা লাগবে। সো করি, মিন কত ছিল, মিন হচ্ছে 50.75। তাহলে 55.5 মাইনাস 50.75 ডিভাইডেড বাই 9.60, এটা করলে কত আসে 0.49। সো এটা করলে আসতেছে কত, 0.49, তাই তো। এখন তাহলে আবার আমরা ওই টেবিলে যাই, টেবিলটা খুলি, টেবিলটা খুলে আমরা 0.49 বের করব। সো 0.49 তো নাই, 0.4 আছে। এখন তাহলে 0.49 হওয়ার জন্য কত যোগ করতে হবে, 0.09 যোগ করতে হবে। তাহলে আমরা যাই 0.09-এর ঘরে যাই, এই যে 0.4 আমাদের লাগবে কত, 0.449। এই যে আমরা যাওয়া শুরু করলাম, এবারে যে এখানে আসলো 0.49, এটা হচ্ছে 0.49-এর কোরেসপন্ডিং প্রবাবিলিটি। 0.49 হচ্ছে আমাদের জেড স্কোর, আর এটার কোরেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 0.68793। এই যে 0.687, পরেরটুকু আমি বসাই নেই। সো আমরা প্রবাবিলিটি বের করলাম। এবার হচ্ছে কিসেরটা, এবার হইতেছে যে এটার বের করতে হবে, এক্স লেস দ্যান 45, এটার প্রবাবিলিটি বের করতে হবে। তো সিমিলারলি 45 মাইনাস 50.75 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 9.60, এই যে বের করলাম। করার পর আমাদের জেড স্কোর কি আসছে, -0.59। এখন এটার কোরেসপন্ডিং প্রবাবিলিটিটা আমরা আবার দেখি। সো -0.59 বের করতে হবে। -0.59 তো থাকবে না, আপনারা তো দেখতেন থাকবে এটা কি, থাকবে হচ্ছে 0.5 বা -0.5। এই যে -0.5 আছে, আর 0.09 কই, এই যে একদম লাস্ট, তাই তো। তাহলে -0.5 আমরা একদম লাস্টে চলে যাই, লাস্টের কলামে চলে যাই। লাস্টের কত আসছে 0.27760, 0.277। এখন দুটা যদি আমি মাইনাস করে দেন তাহলে 0.41 চলে আসে, এসে গেল। সো আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেট করার কাহিনীগুলো গেল আর কি। আমি এগুলা সব মিলাই দেখছি যে ঠিক ছিল কিনা, সবই ঠিকই ছিল। 3.22, সব প্যারা নাই, এগুলো ঠিক আছে সব। এরপর হচ্ছে যে কি এক্সাম্পল 6, এই যে এখন থেকে হইতেছে কাট অফ পয়েন্ট বের করার ম্যাথ শুরু। সেটা হচ্ছে আমার আর একটা ডেটা সেট দিছে, এক্স নর্মালি ডিস্ট্রিবিউটেড, বা ডেটা সেট না বলে আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলি। এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হুইচ ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 200 and স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10। বলছে কি Q1 বা 25th পার্সেন্টাইল বুঝেন, মানে Q1 খুঁজতে বলছে আর কি। Q1 এর আরেক নাম হচ্ছে 25th পার্সেন্টাইল। যখনই এই টাইপের ম্যাথ দিবে আপনি সবসময় পার্সেন্টাইল হিসাব করবেন, তাহলে ইজি হবে, আপনি বুঝবেন কেন ইজি হবে। তখন আবার আর একটা কনসেপ্ট ওভারভিউ দেখে আসি। সো
আমাদের কি বের করতে বলছে, Q1 বের করতে বলছে। এখন আপনার তো মনে আছে Q1 কে মনে করেন একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটটা সর্ট করা আছে। যখন আমরা হিস্টোগ্রাম করি, মানে হিস্টোগ্রাম যখন ড্র করি, আমরা কিন্তু অটোমেটিক্যালি একটা ডেটা সেটকে সর্ট করে ফেলে। দেখেন সর্ট কিন্তু হয়ে গেছে 170 থেকে 180 পর্যন্ত, এগুলো 180 থেকে 190, মানে বাম থেকে ডান হইতেছে, জাস্ট নাম্বারগুলো বড় হইতেছে। সো ডেটা সেটটা আমাদের সর্ট হয়ে গেছে। এখন এই সর্টের ডেটা সেটের Q1 কোনটা? Q1 হচ্ছে ওই কাট অফ পয়েন্টটা, যে কাট অফ পয়েন্টটা হচ্ছে তার বাম পাশে হচ্ছে 25% ডেটা পয়েন্ট ভাগ করে, আর ডান সাইডে হচ্ছে 75% ডেটা পয়েন্ট ভাগ করে দেয়। তাইলে আমাদের Q1 পয়েন্টটা কী হবে? এইখানে একটা Q1 পয়েন্ট আছে, ওই Q1 মানে একটা এক্সের একটা ভ্যালু আছে, সেটা আমরা জানি না। তার বাম পাশের এরিয়া হচ্ছে 0.25, বা তার বাম পাশে হচ্ছে 25% ডেটা পয়েন্ট আছে, আর তার ডান সাইডে 75% ডেটা আছে, অথবা তার ডানের এরিয়া হইতেছে 0.75। তো এখন আমরা কি জানি? আমরা জানি জেড স্কোর কি, অবজারভেশন বা এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই এইচডি। এখন আমাদের বের করতে হবে এখানে এক্স ইজ ইকুয়াল টু Q1, বিকজ আমরা একটা ডেটা পয়েন্ট বের করতেছি না, এইখানে তো একটা ডেটা পয়েন্ট আছে, সেই ডেটা পয়েন্টটা কি সেটা আমাদের বের করতে হবে। সো এখানে দেখেন এক্স বরাবর কিন্তু অনেকগুলো ডেটা পয়েন্টই আছে। সো এই ডেটা পয়েন্টটা কি, যেটা ডেটা পয়েন্টটা হইতেছে তার বাম সাইডে হইতেছে 25% ভ্যালু আলাদা করে দিচ্ছে, ডান সাইডে হইতেছে 75% থাকতেছে। সো এই বিশেষ ভ্যালুটা কে, ওইটা আমাদের বের করতে হবে। তো ফর্মুলা কিন্তু আমরা জানি, আমরা জেড স্কোরের ফর্মুলা জানি, জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বিন বাই এইচডি। তাহলে Q1 এর ভ্যালু কি আসতেছে? আমরা যদি এটাকে একটু মডিফাই করি, আসতেছে Q1, এই Q1 কে আপনি এক্সও বলতে পারেন। Q1 ইজ ইকুয়াল টু জেড ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মিন। এখন মিন আর এইচডির ভ্যালু তো আমরা জানি, মিন আর এইচডির ভ্যালু তো জানি, দেওয়াই ছিল প্যারামিটারে। বলেছে জেডটা আমরা কেমনে বের করব? দেখেন আমরা কি জানি যে কি বাম সাইডে হইতেছে এরিয়া 0.25, তার মানে আপনি যদি এই Q1টা পিক করেন, অর্থাৎ প্রবাবিলিটি অফ, আমি আবার কনফিউজ করতেছি, যাই হোক লেট মি পজ ইট। অর্থাৎ আমাদের কাছে হচ্ছে দেওয়া হচ্ছে যে প্রবাবিলিটি অফ এক্স টেক্স এ ভ্যালু লেস দেন Q1 ইজ ইকুয়াল টু 0.25। প্রবাবিলিটিটা আমাদের দেওয়া আছে। এতক্ষণ আমরা কি ক্যালকুলেট করতেছিলাম যে কি প্রবাবিলিটি অফ এক্স টেক্স এ ভ্যালু লেস দেন এ, সো সেটার প্রবাবিলিটি কত, আমরা বাম সাইডে কিন্তু অলওয়েজ ক্যালকুলেট করতেছিলাম। সো তখন আমরা প্রবাবিলিটিটা বের করতাম, এখন এই প্রবাবিলিটিটাই দিয়ে দিছে। সো আমরা হইতেছে এখন জাস্ট জেড স্কোরটা বের করবো। তাহলে এই 0.25 এর কোরেসপন্ডিং জেড স্কোরটা কী হবে? আবার আমরা টেবিল খুলবো, এবার এই পুরো টেবিল থেকে দেখবো যে কি 0.25টা কোথায় আছে। এই 0.25 হচ্ছে যে এখানে আছে, হ্যাঁ এইখানে বা এইখানের মাঝখানে কিছু একটা আছে, আমরা চাইলে এখানে ধরে নিতে পারি। তাহলে এখন এইটার কোরেসপন্ডিং জেড স্কোরটা কি? সো লেটস সি, -0.6, -0.6 আমরা গেলাম কি, যে আমরা রোতে গেলাম। এখন আমাদের দেখতে হবে যে এটার কলামে কি আছে, -0.6, 0.7। ক্যালকুলেটর দেখি, 0.6 প্লাস 0.07 করলে আসে কত? 0.67 আসে। যেহেতু আগে একটা মাইনাস সাইন ছিল, সো এটা হবে -0.67। তাহলে 0.25 প্রবাবিলিটির কোরেসপন্ডিং জেড স্কোরটা কি পাইলাম আমরা? -0.67। এই যোগটা করার সময় আপনারা এই মাইনাস টাইনাস ইগনোর করে নাইলে গুলাই ফেলবেন, বা শর্টকাটে বুঝবেন যে কি এখানে কি আছে। এখানে আছে কি যে -0.6, এখানে যাই থাকো, তাহলে হইতেছে এখানে -0.6 ছিল না, আপনি একদম -0.67 সরাসরি বলে দিবেন। তারপরে মনে করেন যে আপনার হইতেছে এখানে -2.9 আছে, এখানে আছে হচ্ছে 0.3, তাহলে এখানকার অ্যান্সার হবে কি -2.93। এরকম করে বের করে ফেলবেন ইজিলি। তো আমাদের এই 0.25 এর কোরেসপন্ডিং জেড স্কোর কি পাইলাম হচ্ছে -0.67। এখন জাস্ট এই ফর্মুলাটা বসাইলেই হবে। সো হয়ে গেল সেইখানে। সো স্টেপ 1 তো আমরা দেখলামই, কোরেসপন্ডিং প্রবাবিলিটি বের করতে হবে। ক্যালকুলেট টেক্স হচ্ছে এই ফর্মুলা বসাবো, জেড স্কোর আমরা পাইলাম কি -0.67 ইজ ইকুয়াল টু এক্স এর মানে আমাদের বের করতে হবে। এই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, সো এখান থেকে সমীকরণটা সমাধান করলে
193.3 আসতেছে আমাদের Q1 এর ভ্যালু। 193 ঠিকই আছে, সেটা হচ্ছে আমাদের Q1 এর ভ্যালু। এরপর হচ্ছে আরেকটা আছে সেম কাট অফের, যে অ্যাজুম দ্য সেম নর্মালি ডিস্ট্রিবিউটেড কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল অফ এক্সাম্পল 6। আচ্ছা ভালো ডিফাইন। আচ্ছা আমি আবার লিখছি যে এক্স ওকে ব্লা ব্লা ব্লা। এবার বলছে কি ফাইন্ড দ্য কাট অফ পয়েন্ট ফর ম্যাক্সিমাম 9.5% ভ্যালুস। এটার মানে কি জানেন? মানে হচ্ছে ওই হিস্টোগ্রামটা ওই। আচ্ছা আমাদের তো ছবি আছে নিচে। সো কনসেপ্ট ওভার কি আমাদের ক্যালকুলেট করতে বলছে যে কি কাট অফ পয়েন্ট অফ ম্যাক্সিমাম 9.5% ভ্যালুস। তার মানে কাট অফ পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টের ডানে হচ্ছে আর মাত্র 9.5% ভ্যালুস আছে আর কি, আর তার বামে বাকিগুলো। অর্থাৎ এইখানের এখন পয়েন্টটা কীভাবে বের করবো? ওই আমরা Q1 যেমনি বের করছি হুবহু ঠিক ওইভাবেই এইখানে 9.5% ভ্যালুসের কাট অফটা হইতেছে আমরা বলবো কিছু কি 90.5 পার্সেন্টাইল। পার্সেন্টাইল কেন? পার্সেন্টাইলের হিসাবটা করলে ভালো হয়। অর্থাৎ এর ডানে কত পার্সেন্ট ভ্যালু আছে? এর ডানে আছে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি 100 মাইনাস 9.5 করলে যেটা আছে এর ডানে তত পার্সেন্ট ভ্যালু আছে। ডান না সরি বামে আর কি। আর ডানে আছে হচ্ছে 9.5% ভ্যালুস, ম্যাক্সিমাম 9.5% ভ্যালুস। তো এই পয়েন্টটা কি সেটা বের করতে হবে। তাহলে কেমনে বের করবো? সেইখানে আরও কিছু ওয়ার্ড লেখা যাচ্ছে, কষ্ট করে লেখছি তাহলে আবার পড়ে একটু, যে ম্যাক্সিমাম 9.5% ভ্যালুস অফ দ্য ডেটা স্টেইং উইথ দি অরেঞ্জ রিজিয়ন। এই রিজিয়নে আছে। এই রিজন মানে এটাকে জাস্ট দেখানোর জন্য দেখাইছি আর কি। এই রিজনেই তো থাকবে ম্যাক্সিমাম যেহেতু বলছে, সো ডান পাশে। তারপর হচ্ছে গিয়া তাহলে আমরা অ্যাকচুয়ালি কী বের করতেছি যে কি আমরা 100 থেকে যদি 9.5 বিয়োগ দিই তাহলে হচ্ছে এইখানে যে পার্সেন্টাইলটা আসে এইখানের পার্সেন্টাইলটা আমরা বের করতেছি মেইনলি। তো এইতেছে এখন Q1 যেমনি বের করছি এটাও আমরা বের করবো। এখন কথা হইতেছে কি এইটার লেফটে, মানে এইটার লেফটে এরিয়া কত। অলওয়েজ লেফট বিবেচনা করবেন, রাইটে কত করে বের করা আমাদের লাভ নাই। এটার লেফটে হচ্ছে এরিয়া 0.905। সো এটার লেফটে যদি 0.905 এরিয়া বা প্রবাবিলিটি হয় তাহলে সেই প্রবাবিলিটির কোরেসপন্ডিং জেড স্কোর কত আসবে? আবার খুলেন 0.905 কোথায় পাওয়া যাইতে পারে? জিরো পয়েন্ট নাইন জিরো 0.905। আচ্ছা 0.90 ধরলাম না হয়। এই যে এটা তাহলে 1.32 এর কাছাকাছি কিছু একটা আসছে, হ্যাঁ 1.31 আর কি। যাই হোক, সো এটা হইতেছে আমাদের জেড স্কোর। সো জেড স্কোর যেহেতু পেয়ে গেলাম, সো এই যে এই ফর্মুলাটা আসতেছে, অর্থাৎ ফর্মুলা এটা আর কি, এক্স ইজ ইকুয়াল টু জেড ইন্টু সিগমা প্লাস মিউ। তাহলে সিগমার ভ্যালু ছিল হচ্ছে 10, মিউর ছিল হচ্ছে কি 200 বা 200। এখন জেডের ভ্যালু কত আসছে? 1.31। সেগুলো যদি করে তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম যে কাট অফ পয়েন্ট অফ ম্যাক্সিমাম 9.5% ভ্যালুস। এখন যদি বুঝতে যদি একটু প্যারা লাগে তাও সমস্যা নেই, আমি এক্সারসাইজ শিট যখন দেবো এগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। বাট এগুলো অ্যাকচুয়ালি ইজি, বাট আপনি জাস্ট আপনার যে কোনোটার ম্যাক্সিমাম মিনিমাম কাট অফ পয়েন্ট বের করতে হবে। যাই বলবো না নলেজ কাট অফ পয়েন্টই বের করতে বলবে, অর্থাৎ এক্সের ভ্যালুগুলো বের করতে বলবে, নয় প্রবাবিলিটি বের করতে হবে। এর বাইরের কোনো কোশ্চেন আসবে না। কোশ্চেন ঘুরাই করতে পারে, অনেক কন্টেক্সচুয়াল কথাবার্তা লিখতে পারে, বাট আপনি মাথার মধ্যে অলওয়েজ রাখবেন কি হয় প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলছে। প্রবাবিলিটি যদি ক্যালকুলেট করে তাহলে তো আপনি বুঝেই যাবেন, বলবে যে কি টেক্সে ভ্যালুজ বিটুইন একটা ইন্টারভেল দিবে বা লেস দেন বা মোর দেন, তখন তো বুঝেই যাবেন যে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলতেছে। আর যদি অন্য কিছু বলে তার মানে বুঝবেন যে এখানে কাট অফ পয়েন্টের একটা বিষয় আছে, তো ওই অনুযায়ী কোশ্চেন ইন্টারপ্রেট করে অ্যান্সার করে দেবেন। অলওয়েজ মনে করেন আপনারা বলছে যে কি এখানে কাট অফ পয়েন্টটা কত, আপনি অলওয়েজ করবেন কি যে আপনি দেখবেন যে এইটার বাম সাইডে এরিয়াটা কত, বাম সাইডে এরিয়া যত সেটাই হইতেছে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির কোরেসপন্ডিং জেড স্কোরটা আপনি বের করবেন। বাকিটা সিম্পল, জাস্ট ওই ফর্মুলা, এই যে ফর্মুলাটাই বসাবেন তাই হয়ে যাবে। এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে কিছু, এগুলো ইজি ইম্পর্টেন্ট, মানে এই টাইপের কোশ্চেন আসে আর কি, কন্টেক্সচুয়াল কোশ্চেন্সগুলো।
সো এক্স একটা ডেটা সেট বা র্যান্ডম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার ইন ইমেজ অফ 30 হাইপারটেনসিভ পেশেন্ট উইথ মিন কত 150, এই যেটা হচ্ছে 15 দেওয়া আছে। এখন বলছে ফাইন্ড অ্যান্ড ইন্টারপ্রেট probability of a randomly selected হবে, probability of a randomly selected patient's blood pressure is less than 135, এর মানে কি x takes a value less than 135। দেখো আরো কিছু কোশ্চেন আছে, একটা একটা করে দেখি। এখানে কি আমাদের কি বের করতে বলছে, যে কি আমাদের বের করতে হবে যে probability of x takes a value less than 135, একদম সিম্পল, যেটা a আর z স্কোর বের করার আগে 135 মাইনাস 150 ডিভাইডেড বাই 15 করলে কত আসে -1.0। এবার দেখেন যে এই জেড স্কোরের কোরাসপন্ডিং প্রবাবিলিটি কত, সেটা হবে অ্যান্সার -1.0 চাইছি। সো -1, এই যে -1.0 আমাদের ডিরেক্ট দেওয়া আছে কত 0.15866, এই যে 0.158। তাহলে এটার ইন্টারপ্রিটেশন কি হবে, আমি আগেই বলছিলাম যে প্রবাবিলিটি আর পার্সেন্টেজ সেম জিনিস, তার মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 15.8% patients have their blood pressure less than 135 millimeter Hg। millimeter Hg এর নাম অ্যাকচুয়ালি আমার এটা জানা লাগবে। What is this mmHg? millimeter of mercury। ওকে, এখন থেকে আমরা বললাম millimeter of mercury। সো এই হলো কোশ্চেন। কোশ্চেন বি কি চাইছে, যে randomly selected patient's blood pressure is more than 135 millimeter of mercury। সো মোর দ্যান বলছে, এখান থেকে 1 মাইনাস এটা করলেই পেয়ে যাবো। এটাকে আমি করছি, এবার হ্যাঁ করছি, 1 মাইনাস করছি। তাহলে এটার ইন্টারপ্রিটেশন কি 0.842 আসছে না, তার মানে এই ডেটা সেটের বা ওই পেশেন্টদের মধ্যে 84.2% পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে 135 মিলিমিটার অফ মার্কারি থেকে বেশি। মানে এটার মানে একটা সেম ইন্টারপ্রিটেশন। অ্যাপ্রক্সিমেটলি 84.2% পেশেন্ট তাদের ব্লাড প্রেশার মোর দ্যান 135 মিলিমিটার অফ মার্কারি। এরপর কি বলছে যে কি মোর দ্যান 160 মিলিমিটার অফ মার্কারি। সি হচ্ছে এই যে গ্রেটার দেন চাইছে, আমরা গ্রেটার দেন কখনোই বের করতে পারবো না, নেভার। আমাদের অলওয়েজ লেস দেন দিয়ে কাজ চালাইতে হবে। সো লেস দেন বের করে 1 থেকে ওটা মাইনাস করতে হবে। সো লেস দেনটাকে বের করি, 160-এর জন্য বের করতে হবে, তো মানে এক্স টেক্সের ভ্যালু লেস দেন 160। সো এটার যদি আমরা বের করি যে জেড স্কোর কত আসবে, 160 মাইনাস মিন ছিল 150, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15, 0.67 আসতেছে। 0.67-এর কোরেসপন্ডিং প্রবাবিলিটি কি, এই যে এখানে হচ্ছে 0.6 আর এখানে হচ্ছে 7, মানে 0.67। ওকে আমরা বুঝছি, গেলাম এই যে এখানে আসছি 0.6 অর্থাৎ 0.748। হ্যাঁ 0.748 এটা আসলে। এখন 1 থেকে যদি আমরা এটা অ্যান্সার যদি বিয়োগ করি, তাহলে আমরা কিসের অ্যান্সার পাবো, এক্স টেক্সের ভ্যালু গ্রেটার দেন 160। এই যে সো এটার ইন্টারপ্রিটেশন কি আসবে, approximately 25.2% patients have their blood pressure more than 160 millimeter of mercury। এরপরে কি বলছে, a randomly selected patient's blood pressure is within 153 to 161 millimeter of mercury। মানে 153 থেকে 161-এর মধ্যে হচ্ছে একটা পেশেন্টের ব্লাড প্রেশার থাকবে, সেটার প্রবাবিলিটি কত। So let's see, ওই ইজি প্রথমে করবো কি যে কি 161 থেকে কম এটা বের করবো, এটার প্রবাবিলিটি বের করবো। তারপর হচ্ছে এই 153 থেকে কম সেটার প্রবাবিলিটি বের করবো, পরে হচ্ছে দুইটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। সো এটার আগে বের করবো কেমনে, আবার সেম আগে এটার সামনে একটা জেড স্কোরটা বের করবো। তাতে 161 মাইনাস মিন কত ছিল আমাদের ডেটা সেটে 150 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 15, সো 0.73 আসতেছে। সো এখন এটার কোরেসপন্ডিং প্রবাবিলিটি কি 0.73, রাইট। সো এই যে 0.7 আর এই যে 0.3 এখানে, সো 0.73 এই যে আসছে 0.767 এটা হচ্ছে আসছে। এবার সিমিলারলি হচ্ছে আমরা বের করবো কি 153, অর্থাৎ এটার জন্য বের করবো। সো করলে কি আসে 153 মাইনাস 150 মিন ছিল ডেটা সেটের, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 15, করলে জেড স্কোর আসছে 0.2। 0.2-এর কোরেসপন্ডিং প্রবাবিলিটি কই, 0.2-এর কোরেসপন্ডিং প্রবাবিলিটি এই যে 0.57926।
এই যে 0.0579। তাহলে এখন এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাই হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে যাব। ইন্টারপ্রিটেশন কি আসতেছে যে অ্যাপ্রক্সিমেটলি 18.8% hypertension patients have their blood pressure within 153 mm of mercury to 161 mm of mercury. এবার হচ্ছে যে কি কাট অফ পয়েন্ট ফর ম্যাক্সিমাম 95% ব্লাড প্রেশার। এর মানে হচ্ছে এমন একটা পয়েন্ট আপনাকে বের করতে হবে বা এক্স এর ভ্যালু বের করতে হবে যেটার ডান সাইড হইতেছে আরো 10% হইতেছে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, আর তার বাম পাশে থাকবে হচ্ছে গিয়ে যে যতগুলো ছোট ছোট ভ্যালু আছে সেগুলো। ম্যাক্সিমাম 90% ব্লাড প্রেশার, এটা 19 এর এখানে আমি মিন করছি 10%। দেখাই তো এটা এখানে একটা ভুল থাকতে পারে। ওকে, কোশ্চেন ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে কি যে কাট অফ পয়েন্ট ফর ম্যাক্সিমাম 90% ব্লাড প্রেশার। তার মানে একটা পয়েন্ট আমাদের বের করতে বলছে যার ডান সাইড হইতেছে ওই ডেটা সেটে 10% রিমেইনিং লার্জ ভ্যালুগুলো থাকবে, আর বাম সাইডে থাকবে হচ্ছে গিয়ে 90% যে ছোটো ছোটো ভ্যালু আর কি। অর্থাৎ মনে করেন ডেটা সেট হইতেছে 100টা হইতেছে ডেটা পয়েন্ট আছে 1 থেকে 100 পর্যন্ত। আমাদের হইতেছে এখন 90%-এর কাট অফ বের করতে বলছে, মানে ওই 90%-এর কাট অফটা কি সেটা হইতেছে 90তম যে ডেটা পয়েন্টটা সেটা হইতেছে কাট অফ আর কি। মানে মোদ্দা কথা কাট অফ পয়েন্ট ফর ম্যাক্সিমাম 90% ব্লাড প্রেশার মানে হচ্ছে 90th পার্সেন্টাইল বের করতে বলছে। 90th পার্সেন্টাইল আমরা কীভাবে বের করবো, আমরা যেভাবে Q1 বের করছিলাম বা তারপরে আর একটা যে 90.5 যে একটা পার্সেন্টাইল বের করছিলাম যেমনি বের করছিলাম এটা ওইভাবে বের করবো। সো ফর্মুলা হচ্ছে যে ডিরেক্ট করাই আছে যে প্রথমে হচ্ছে জেড স্কোর বের করতে হবে। বলছে কি কাট অফ বলছে ম্যাক্সিমাম 90%, তার মানে হচ্ছে গিয়ে তার বামে হইতেছে গিয়ে এরিয়া হইতেছে 0.9, অর্থাৎ এই পয়েন্টের বামে হচ্ছে 90% ভ্যালু আছে এবং 90% পেশেন্টের ব্লাড প্রেশার পড়ছে হইতেছে এইটার বামে। তাহলে প্রবাবিলিটি বা এরিয়া আসতেছে কত 0.9। এখন তাহলে 0.9 এর কোরেসপন্ডিং জেড স্কোরটা দেখতে হবে। 0.9 এর কোরেসপন্ডিং 0. ঠিক আছে, প্রবাবিলিটি দেখতে হবে। হোয়ার ইজ প্রবাবিলিটি? এই যে এটা 1.3 সামথিং, হ্যাঁ 1.9 আর কি। 1.29 আমি কোনটা দেখছিলাম, তাই এখানে কিছু দেখছিলাম হয়তো, হ্যাঁ এটা দেখছিলাম 1.29। সেগুলো 90-এর কাছাকাছি একটা নিলে হবে আর কি। আপনি 1.29 নেন বা 1.3 নেন, চাইলে এই যে এটাও নিতে পারতেন, এটাও নিতে পারতেন, কোনো একটা তেমন একটা ভেরিয়েশন হইতো না। সো কাট অফটা আমরা নিলাম, জেডের ভ্যালু যদি পেয়ে যায় তাহলে বাইগুলার ভ্যালু তো দেওয়াই আসছে। তাহলে কি অ্যাপ্রক্সিমেটলি 90% অফ দ্য পেশেন্টস হ্যাভ দেয়ার ব্লাড প্রেশার লেস দেন 169.35 মিলিমিটার অফ মার্কারি, আর অন্য যে 10% আছে ওদের হইতেছে ওই ভ্যালুর থেকে বেশি। ওটাই চাইছে। এরপরে বলছে কি Q1 বের করতে। Q1 মানে কি 25th পার্সেন্টাইল। তার মানে কি Q1 হইতেছে এমন একটা পয়েন্ট যেটার বাম পাশে হচ্ছে ওই ডেটা সেটের 25% ভ্যালু পড়ে গেছে, আর ডান সাইডে পড়ছে হচ্ছে গিয়ে বাকি 75%, মানে এটা 25th পার্সেন্টাইল আর কি। সো এফ হইতেছে আবার কত বের করবো। সো আবার এই x is equal to z sigma plus mu, জেডটা বের করতে হবে আমাদের, সরি যেটার জেড বের করতে হবে। সো প্রবাবিলিটিটা বাম সাইডে কত পড়ছে হচ্ছে আমাদের 0.25, তাই তো। সো 0.25 এর জন্য কত আসে? এই দিকে কিছু একটা, এই যে এইটা মাইনাস 0.67, আসছে কত? এই যে মাইনাস 0.67। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল 15, মিউ দেওয়া ছিল হচ্ছে 150। তাহলে অ্যান্সার আসতো কত? 139.95। তাহলে কি হলো যে অ্যাপ্রক্সিমেটলি 20% অফ দ্য পেশেন্টস হ্যাভ দেয়ার ব্লাড প্রেশার লেস দেন 139.95 মিলিমিটার অফ মার্কারি।
The other 75% patients have their blood pressure more than 139.95 millimeter of mercury. So it is আমাদের গেল নর্মাল ডিস্ট্রিবিউশনের পড়াশোনা। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা রিলেশনশিপ। সো আগে বাইনোমিয়াল রিকাপটা দিই যে বাইনোমিয়াল দিয়ে আমরা কি করি। ধরেন আপনি হইতেছে গিয়া এন ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালে কে সাকসেস পাইছেন, বা মনে করেন যে কি আপনি 10টা কয়েন টস করে 5টা হিট পাবেন, সেটার প্রবাবিলিটি যদি বের করতে চান তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করি। আর কি করে সেটা হচ্ছে অ্যাটলিস্ট কে সাকসেস ইন ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস বা অ্যাটমোস্ট কে সাকসেসেস ইন ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস। সো আমরা এগুলো বের করছি, দেখছি ছোটো ছোটো কিছু ম্যাথ করছি, বাট যদি কোনো বড় ম্যাথ আসে, যেমন মনে করেন আপনি একটা কয়েন 1000 বার যদি টস করেন বা আপনি যদি 1000 বার ট্রায়াল দেন, what is the probability that you will get at most 485 hits? মানে আপনি 1000 বার ট্রায়াল দিয়ে 485 বার, সর্বোচ্চ 485 বার যে আপনি সাকসেস পাবেন সেটার প্রবাবিলিটিটা কত? ঠিক আছে, প্রত্যেক ট্রায়ালে সাকসেসটা দেওয়া আছে এখানে। সো কীভাবে বের করতাম আমরা করতাম কি সব যোগ করতাম না, তখন তো আমাদের সবই যোগ করতে হবে। সো পি অফ এক্স ইজ ইকুয়াল টু নিশ্চিত করতে করতে সবগুলো যোগ করতে হবে। যোগগুলো কি অ্যাকচুয়ালি পসিবল? বা আপনি যদি কমপ্লিমেন্টারি রুলও ইউজ করেন তাও লাভ নাই, তাও অনেকগুলো যোগ করতে হইতেছে। তো এইসব কেসে আমরা কী করবো? সো এইসব কেসে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই যে এই ধরনের কেস যখন দেখবেন যে কি এগুলো তো খাতা কলম করা যে অনেক টাফ হয়ে যাইতেছে, আপনি দেখবেন যে কি এইটা ইউজুয়ালি হচ্ছে স্যাটিসফাই হয়ে যায়। মানে বাইনোমিয়াল তো n ইন্টু পি গ্রেটার দেন ইকুয়াল টু 5 অ্যান্ড n ইন্টু 1 মাইনাস পি গ্রেটার দেন ইকুয়াল টু 5, এটা স্যাটিসফাই হয়ে যায় ইউজুয়ালি। তো এখানে n কত? আমাদের n কত? n হইতেছে 1000 আর পি হইতেছে প্রবাবিলিটি অফ সাকসেসফুল 0.5, দুইটার যদি গুণ করে আসবে হইতেছে 500। কীভাবে n ইন্টু 1 মাইনাস পি যদি করি, 1000 ইন্টু 1 মাইনাস পি করলে তো 500 আসতেছে। তাহলে এই 500 দুইটাখানে 500 আসতেছে আর দুইখানে হইতেছে এটা 5-এর থেকে বড় হয়ে যাইতেছে, কন্ডিশন স্যাটিসফাই। তাহলে আমরা কি করতে পারবো দেখেন। তাইলে এই যে এটা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউটেড, এই যে একটা এক্স একটা ভেরিয়েবল আমরা ধরলাম যেটা বাইনোমিয়ালি ডিস্ট্রিবিউটেড ছিল, সেটা এখন অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। প্যারামিটারটাও দেখেন চেঞ্জ হয়ে গেছে। সেটা কি এনপি ছিল না এখানে, এখন এটা হয়ে গেছে কি একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটা সেট হয়ে গেছে, মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এটার মিউ কি? মিউ হইতেছে তো মিন, রাইট? তো আমরা বাইনোমিয়ালের মিন কেমনে বের করতাম? এন ইন্টু পি করতাম। সো এই যে এন ইন্টু পি, এই মিউ এখানে এন ইন্টু পি হবে। আর এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাইনোমিয়ালের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়ে রুট ওভার এন পি ইন্টু 1 মাইনাস পি। তাইলে হইতেছে এখন আমরা ওই যে কি এতক্ষণ আমরা কি ক্যালকুলেট করে আসতেছিলাম, যে মনে করেন একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট আছে, সেখানে হইতেছে আপনি র্যান্ডমলি একটা ভ্যালু পিক করলেন, সেটার সম্ভাবনা হইতেছে সেই ভ্যালুর থেকে কম হবে, সেটার চান্স কত, ওইটাই না? সো এখন ওইটা আমরা আবার করবো যে নাও উই ক্যালকুলেট পি এক্স, এখানে লেস দেন হোক বা গ্রেটার দেন হোক ডাজেন্ট ম্যাটার, কজ এখন এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সো এখন এটা ম্যাটার করে না এই সাইন যাই থাকুক না কেন। সো ওইটাই হিসাব করে আমরা হইতেছে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে পারবো। কী ক্যালকুলেট করতেছি আমরা ক্যালকুলেট করতেছি হচ্ছে আমরা যদি 1000টা ট্রায়াল দিই তাহলে সর্বোচ্চ 485টা হিট পাবো, সেটার সম্ভাবনা কত? সর্বোচ্চ পাবো। তার মানে হইতেছে আমরা এই যে একদম বাম সাইড থেকে দেখে আসতেছি, যেহেতু আমরা বাম সাইড থেকে এরিয়াটা ক্যালকুলেট করতেছি, সো আমরা এই ডিরেক্টলি নর্মাল টেবিল থেকে হইতেছে আমরা বের করে ফেলতে পারবো। আর যদি বলতো যে কি অ্যাটলিস্ট যে 485 ইয়ার্স, তখন কি হইতো? তখন আমাদের হিসাবটা শুরু হইতো এই যে এখান থেকে। তার মানে তখন আমরা হইতেছে ডানের এরিয়াটা ক্যালকুলেট করতেছি, যেটা আমরা ক্যালকুলেট করতে পারতাম না। সো তখন আমরা কি করতাম, আমরা আগে অ্যাটমসফিয়ারের জন্য বের করে পরে 1 থেকে মাইনাস করে দিতাম, তাই অ্যাটলিস্ট পেয়ে যেতাম। সো ক্যালকুলেট কীভাবে করবো? নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা আমরা কেমনে ক্যালকুলেট করি? প্রথমে অবজারভেশনটা লিখে তারপর সেটাকে মিন থেকে বিয়োগ দিই। মিন কত? মিন হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে এখানে হচ্ছে এন ইন্টু পি দেওয়া লাগবে। সো এন ছিল আমাদের 1000, এই যে 1000 আর পি হচ্ছে 0.5। সো করলাম, আসলো 500। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে ক্যালকুলেট করা লাগবে? রুট ওভার এন পি ইন্টু 1 মাইনাস পি। সেটা যদি করি তাহলে আসবে কত? -0.94। এখন -0.94 আমরা খুঁজে কই আছে? -0.94 মেবি এখানে না, এই যে এখানে।
এখানে 0.94 0.17361, হ্যাঁ এই যে এটাই। কই গেল এটা? এটা 0.184 0.17, ক্লোজ, ঠিক আছে সেটা হইল। সেটাই হচ্ছে আমাদের বাইনোমিয়াল আর নর্মাল ডিস্ট্রিবিউশনের রিলেশনশিপ। এরপর হচ্ছে আমাদের আছে যে এম্পাইরিক্যাল রুল। এম্পাইরিক্যাল রুল আগেও পড়ানো হয়েছিল। সেটা কি বলে যে আপনার মনে করেন একটা ভেরিয়েবল হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, তো এই কেস হয় কি যে কি আমি হইতেছে এটা তো পড়াইছিলাম ফার্স্ট ক্লাসে, সো আমি এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটা পড়াই নেই তো ওটা দেখলে সুবিধা হবে। সেটা হচ্ছে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে হাইট। তো ওই ভ্যারিয়েবলটা হচ্ছে 100টা আডাল্টের কী করছে যে হাইট নিছে, সো ওই 100 জন অ্যাডাল্টের মিন হাইট আসছে 30 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে ওইটার আছে 2। তো এম্পাইরিক্যাল রুল কী বলে? সেটা হচ্ছে এম্পাইরিক্যাল রুল বলা হচ্ছে যে কি 68.44% ডেটা পয়েন্টের হচ্ছে এই ইন্টারভেলের মধ্যে ফল করে। ইন্টারভেলটা কি মিউ মাইনাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড মিউ প্লাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো এই যে 30 ± 2, মিন ± 1 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 2, সো এটা আসছে 28 থেকে 32। এরপরে কি বলা হচ্ছে যে কি 95% ডেটা পয়েন্ট কিসের কোন ইন্টারভেলে পড়ে? মিউ ± 2 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো এই যে আমাদের অ্যাডাল্ট কত 100 জন ছিল না, তাহলে 100 জনের মধ্যে 95 জনের এজ, সরি এখানে এজ হবে না, এখানে হচ্ছে হাইট হবে। এখানে হাইট এজ একদম গুলায় ফেলছে, হাইট আবার 30 কেমন নয়? ও ম্যান কাম অন, কোনটা এজ হবে এখানে? এজ এজ হইল। সে কি বলছে যে কি যে 95% ডেটা পয়েন্ট কিসের কোন ইন্টারভেলে ফল করবে? মিউ ± 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো মনে করেন ওই যে আমাদের যে ডেটা সেটটা আছে এখানে হচ্ছে 100 জন মানুষের বয়স হইতেছে নেওয়া হয়েছে, সো বয়স নেওয়া হইলো, তাহলে কি 95 জন মানুষের বয়স কোন ইন্টারভেলে পড়বে? মিন ± 2 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মিন কত? 30, 2 ফর্মুলার 2 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে কত? 2, 3 ইন্টারভেল করে আসে গেলে 26 থেকে 34। এরপরে কি বলছে এম্পাইরিক্যাল রুল বলছে যে কি অ্যাপ্রক্সিমেটলি 99.7% ডেটা পয়েন্টস ফল উইদিন দ্য ইন্টারভেল মিউ ± 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো 99% আমাদের ডেটা সেটে মানুষ আছে কয়জন? 100 জন না? এই 100 জনের বয়স হচ্ছে আমরা স্টোর করছি, তাহলে আমরা বলতে পারি কি প্রায় 99 জন মানুষের বয়স হচ্ছে এই ইন্টারভেলে থাকবে। ইন্টারভেলটা কি যে মিন ± 3 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মিন কত? 30, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 2, তো করলে কত আসে? 24 to 36। এরপর আসে হচ্ছে কি আউটলায়ার ডিটেকশন ইউজিং জেড স্কোর। এটা আমরা একদম ফার্স্ট লেকচারে দেখাইছিলাম, বাট আবার দেখাই। সেটা হচ্ছে অনেক কিছু, বেশি কিছু লিখে নেই, সংক্ষেপে যদি বলি যে এম্পাইরিক্যাল রুল কী বলে যে আপনার 99% ডেটা পয়েন্ট কিসের মধ্যে পড়বে হচ্ছে গিয়ে এই যে 3 মিন থেকে 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে পড়বে 99% ডেটা পয়েন্ট আর কি। তো ওই ফর্মুলাটা করে এই যে এখানে একটা কাহিনী করা হয়েছে, সেটা হচ্ছে আপনার কাছে মনে করেন একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটের হইতেছে আপনি সবগুলোর যদি স্ট্যান্ডার্ড না ওটাও করা লাগে না, শর্টকাটটা আমি দেখাই। সেটা হচ্ছে একটা ডেটা মনে করেন নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে, সেটার মিন হচ্ছে 10, স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 1, বা মনে করেন আপনাকে একটা ডেটা সেট দিয়ে দিছে। তো এখন বলছে যে কি ওই ডেটা সেটের একটা স্পেসিফিক ভ্যালু, লেটস সে 16, এটা কোনো আউটলায়ার কিনা সেটা আপনি ডিটেক্ট করেন। কেমনে ডিটেক্ট করবেন? আপনি জাস্ট সিম্পলি দেখবেন যে কি এইটার জেড স্কোর 3-এর বেশি হয় কিনা। কজ একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে 3-এর বেশি মানে কি জানেন? মানে হচ্ছে কি দেখেন, মিন থেকে যদি 3-এর মধ্যে যদি পড়ে, মিন থেকে 3-এর মধ্যে পড়ে হচ্ছে কত? 99% ডেটা পয়েন্ট। তার মানে এর বাইরে যদি কোনো কিছু পড়ে তাহলে আমরা বলতে পারছি কি তার ভ্যালু অনেক বেশি বড় বা অ্যাবনর্মাল কোনো ডেটা। ওই কনসেপ্টটা ইউজ করা হয়েছে আর কি এখানে। সো আপনি যদি দেখেন যে কি একটা ডেটা পয়েন্ট, সেই ডেটা পয়েন্টের জেড স্কোর হচ্ছে 3-এর চেয়ে বেশি হয়ে যাইতেছে, তখন আমরা বলবো সেটা হচ্ছে আউটলায়ার। যেমন বলছে কি 16, তো 16-এর জেড স্কোর কত হবে? 16 মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ডেটা সেটের মিন কত? 10, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? 1, করলে কত আসে? 6 কি 3-এর থেকে বড়? হ্যাঁ, 3-এর থেকে বড়। সো 16 is an outlier in the data.
সো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন যা যা পড়া ছিল সবগুলোই শেষ। এখন একটি এক্সট্রা টপিক ছিল, সেটা হচ্ছে কি যে এক্সট্রা টপিক মানে এটা অলওয়েজ আসেই না বলতে গেলে এক্সামে, আমি কখন আসতে দেখিনি, বাট তাও দেখাই দিছি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন রিলেশনশিপ। সো আমরা কেবল দেখলাম বাইনামেল আর নর্মালের, এখন আমরা দেখবো জিওমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। কেন দেখবো? তো জিওমেট্রিক হইতেছে মনে করে যে আপনাকে খুঁজতে বলছে যে কি at most 20 trials are needed for the first success। তো ওইটা আমরা কেমনে ক্যালকুলেট করবো? এই যে আবার ওই যে কাহিনী x is equal to 1, x is equal to 2 করতে করতে 20 পর্যন্ত যাবো, বাট বিষয়টা কিন্তু অনেক কনফিউজিং না, অনেক লেন্থি হয়ে যায়। তো ওই জন্য হইতেছে এখন আমরা কী করছি, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটা সিডিএফ আছে, ওটা আমরা বের করতে পারি। সো এক্সপোনেনশিয়ালের সিডিএফ আপনারা দেখছেন লাস্ট লেকচারে, অনেক স্ট্রেট ফরওয়ার্ড আছে, ভ্যালু বসাই দিলে হয়ে যাইতেছে। সো ওইখান থেকে অনেক মানে ডেরিভেশন করে যেটা আনাইছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু, এটা কিন্তু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কিন্তু ডিসক্রিট কেস। সো এখানে কিন্তু লেস দেন গ্রেটার দেন এটা হইতেছে ইগনোর করা যাবে না। এখানে বোঝাইতেছে কি অ্যাটমোস্ট কে সাকসেস বুঝাইছে, মানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু কে, সরি এক্স লেস দেন অর ইকুয়াল টু কে। সো এটার ফর্মুলা হচ্ছে এটা। এখন মনে করেন আপনারা যদি বলছে যে কে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট মোস্ট 20 ট্রায়ালস আর নিডেড ফর দ্য ফার্স্ট সাকসেস, জাস্ট কে ভ্যালু আপনি 20 বসাই দিবেন, আর পি অফ সাকসেস কত 0.34, ওটা করলে হয়ে যাবে। এখন যতই দিক না কেন অ্যাটমোস্ট থেকে এরপরে যদি কি বলে যে অ্যাটমোস্ট না দিয়ে মনে করেন বলতো যে কি বলতে পারতো যে অ্যাটলিস্ট 21 ট্রায়ালস আর নিডেড, তখন আমরা অ্যাটমোস্ট 20 হচ্ছে বের করে পরে 1 থেকে মাইনাস করতাম। বাট সাইন কিন্তু এখানে সাইনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখানে দেখেন, এখানে কিন্তু আমি কি দিচ্ছি, আমি গ্রেটার দেন 20 দিচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল দিই নাই কিন্তু, কজ ডিসক্রিট কেস। এখানে হইতেছে গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল অনেক আলাদা আলাদা। সো আপনাকে যদি এটা বের করতে বলে তাহলে আপনি কী করবেন, আপনি হইতেছে প্রথমে যে এটা বের করে দেবেন, এটা কি যে এক্স লেস দেন ইকুয়াল টু 20, তখন ওইখান থেকে 1 মাইনাস করে আপনি কী পাবেন, এক্স গ্রেটার দেন 20। এক্স গ্রেটার দেন 20 মানে কি অ্যাটলিস্ট 21 ট্রায়ালস আর রিকোয়ার্ড টু গেট দি ফার্স্ট সাকসেস। এটা গুলায় ফেলা যাবে না, এখানে সাইন কনভেনশন আছে, এগুলা ভালো করে দেখা লাগবে। তারপরে বলছে যে কি যে আপনার 11 থেকে 19টা সাকসেস লাগবে প্রথম ট্রায়াল পেতে, সেটার চান্স কত, 11 থেকে 19, 10 থেকে 20 না কিন্তু। কন্টিনিউয়াস কেসে 10 থেকে 20-এর মধ্যে, বা মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যে সাইনের মধ্যে কোনো ঝামেলা আছে, কারণ আমার ডিসক্রিট কেস ঝামেলা আছে। সো এই 11 থেকে 19 আমাদের বের করতে হবে কি, এই যে এখন প্রথম আমরা এটা করলাম, যেহেতু আমাদের 11 থেকে 19 বের করতে বলছে, সো আমরা এইটাকে এইভাবে লিখতেই পারি। আর এখন এইভাবে যদি লিখে দিই তখন আমরা এটা কীভাবে সলভ করবো, এতদিন যে করে আসছি সেটা হচ্ছে probability of x less than equal to 19 minus probability of x less than equal to 11, যে ফর্মুলা আমরা ওই নর্মাল ডিস্ট্রিবিউশন বা এক্সপোনেনশিয়ালে দেখে আসছিলাম সেটাই। তো এটার ক্যালকুলেট করার ফর্মুলা কি এটার ক্যালকুলেট করার ফর্মুলা কি এটা, তো করলে অ্যান্সার পেয়ে যাবে 0.01। সো এই হচ্ছে আমাদের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের রিলেশনশিপ। সো পয়জন ডিস্ট্রিবিউশনে এরকম কোনো কেস নাই। সো এটাই হচ্ছে একটা ঝামেলা না, বাস এক্সট্রা পড়াশোনা করা লাগতেছে আমাদের, ওটা একটা ভালো আর কি। সো যাই হোক, আমি এক্সারসাইজ শিট এখনও বানাই দিছি, তো বানাইটাতে আমি যখন শেষ হবে তখন একটা আলাদা ভিডিও বানাই আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো বা ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো আর কি। সো আজকের লেকচার আমাদের এখানেই শেষ।